গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এমন একটি সংবেদনশীল ও চাঞ্চল্যকর গুজব এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওদিকে ৭১ টেলিভিশনের লোগো ও ডিজাইন সংবলিত ফটোকার্ড নকল করে অপপ্রচার চালানো হয়েছে জামায়াতকে ঘিরে। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এমন একটি গুজব প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পোস্টটিতে দাবি করা হয় হামলার শিকার তারেক রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। এমন একটি সংবেদনশীল মিথ্যা খবর ছড়িয়ে পড়ার পরই জনমনে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারেক রহমানের গুলিবিদ্ধ হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তারেক রহমানকে জড়িয়ে তার উপর হামলার দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে নির্বাচনে বিএনপি পরাজিত হলে দেশ আফগানিস্তানের রূপ নেবে, এমন বক্তব্য জুড়ে যমুনা টেলিভিশনের গ্রাফিক্সের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে ফেসবুকে। ফটোকার্ডটিতে গোলাম মাওলা রনি, তারেক রহমান ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ছবি জুড়ে দিয়ে এমন দাবি ছড়ানো হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের যাচাই বাছাইয়ে উঠে এসেছে, বিএনপিকে ঘিরে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। বরং ডিজিটাল কৌশলে যমুনা টিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে তা প্রচার করা হয়েছে। অপরদিকে জামায়াতের ভাঙন নিয়ে ৭১ টিভির নামে প্রচারিত হয়েছে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড। আসন বন্টন নিয়ে ১১ দলীয় নির্বাচনী জোটে মতবিরোধ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের জোট ত্যাগের ঘটনার প্রেক্ষাপটে জোটের পর এবার জামায়াতে ভাঙনের গুঞ্জন শিরোনামে দলটির আমিরের ছবি ও মনোগ্রাম ব্যবহার করে ৭১ টিভির লোগো ও ডিজাইন সংবলিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। তবে জামায়াতে ইসলামীর দলীয় অভ্যন্তরীণ বিষয়ে ৭১ টিভি আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ৭১ টিভির প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, বিএনপিকে ভোট দিলেই দেশ রাজাকার মুক্ত হবে, চরমোনাই পীরের এমন ভুয়া বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। এমন বক্তব্যে ফেসবুকে প্রায় ১০,০০০ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার প্রায় ১৫০০ অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে এমন ভুয়া তথ্য। তবে দেশকে রাজাকার মুক্ত করতে বিএনপিকে ভোট দিতে হবে বলে মন্তব্য করেননি চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হলো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার করা হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, ৭১। আমরা দেখে নিচ্ছিলাম একটি প্রতিবেদন এবং বিগত বেশ কিছুদিন ধরেই যেটা চোখে পড়ছে সেটা হলো নির্বাচন যত কাছে এগিয়ে আসছে ততই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের গুজবের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নির্বাচন কেন্দ্রিক নানা কর্মকাণ্ড যেটি সত্যিকারের ঘটছে এর সাথে কিছুটা মিল রেখে কিছু গুজব প্রতিদিনই নতুন করে ডালপালা ছড়াচ্ছে। কথা বলবো এই সব বিষয় নিয়েই। আমাদের সাথে পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান আছেন, আগেই জানিয়েছে আপনাদের, তার কাছে চলে যাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক কিছু অপপ্রচার হচ্ছে এবং সেখানে কিছু খুবই সংবেদনশীল কথাবার্তাও, যেমন বিএনপির শীর্ষ নেতাকে গুলি করা হয়েছে, এই ধরনের গুজবও ছড়ানো হচ্ছে। একটা অংশ এত বড় মানে মিথ্যা অপপ্রচার কে একটা মানুষ নিশ্চয়ই সন্দেহের চোখে দেখছে এবং খোঁজখবর নিচ্ছে, কিন্তু বিভ্রান্ত হওয়ার মতো জনগোষ্ঠীও নিশ্চয়ই বাংলাদেশে আছে। এরকম পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় যে কি ধরনের ঝুঁকি রয়েছে নির্বাচন কে ঘিরে বা এই সময়টাতে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকে। আমি এই ফ্যাক্ট চেকিং অনুষ্ঠানের আমার চতুর্থ অংশগ্রহণ। ঘুরে ফিরে একই কথাই বলতে হয় বা বলি,
সেটা হলো যে যেহেতু আমাদের মানে 3টা ধাপ, আমি যদি প্রথম থেকে বলি যে আমাদের দেশের জনগণ যারা ফেসবুক ব্যবহার করেন মোস্টলি, তাদের পক্ষে আসলে ফ্যাক্ট চেক করার মতো প্রযুক্তি বা সময় তাদের নাই। তারা রেডিমেড যেটা দেখে ওটাতেই হয় বিশ্বাস করে, অথবা মানে বিশ্বাস না করলে বিভ্রান্ত হয়। তো এইটার জন্য আমি আমার বিশ্বাস যে আপনাদের যারা মেইন স্ট্রিম মিডিয়া তাদেরকে আরেকটু সময় দিতে হবে। আপনি যথেষ্ট সময় দিচ্ছেন, কিন্তু তারপরে এরকম কোনো কিছু চোখে পড়ার সাথে সাথেই আপনাদের, যেমন যে আপনি বললেন 71-এর কার্ড ব্যবহার করে, ফটো কার্ড ব্যবহার করে যে কাজগুলো করা হয়েছে, এটা কারেকশন করার দায় এখন আপনাকেই নিতে হবে। যদিও এটা আপনার দায় না, এটা দায় হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের। কিন্তু যেহেতু সেরকম হচ্ছে না, আমি আবারও বলেছি যে এই প্রযুক্তিটা নতুন আসাতে এই সংক্রান্ত আইন কানুনগুলো এবং এটাকে অবদমন করার যে পদ্ধতিগুলো, সেগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে খুব একটা নাই। আর তাছাড়া আমাদের আইনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো যে আমাদের এই আইনটা প্রয়োগ করা হয় হলো শুধুমাত্র আমাদের টেরিটরির মধ্যে, আমাদের রাষ্ট্রের টেরিটরির মধ্যে। রাষ্ট্রের বাইরে গেলে তখন এটার কোনো কার্যকারিতা থাকে না, যেটা অথচ কিন্তু আমাদের ধারণা বা আমাদের অভিজ্ঞতা বলে যে এই ধরনের ফেক নিউজগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো বহির্বিশ্বে অন্য দেশ থেকে দেওয়া হয়। এটারও নিশ্চয়ই আছে, বিধি অবস্থা আছে। তো সেই জন্য ফার্স্ট হলো যে আপনাদেরকেই, অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়াদেরকে একটু বেশি ভিজিল্যান্ট থাকতে হবে, অন্তত ইলেকশনের আগ পর্যন্ত। বিকজ ইলেকশনটা তো আমরা বুঝতেই পারছি যে অনেকেই ইলেকশনটা বিশৃঙ্খল হোক না হোক ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক রকম পরিকল্পনা, প্ল্যান আর ষড়যন্ত্র আছে। সেই জন্য আমাদের আমরা আসলে যারা গণতন্ত্র মনায় এবং যারা আমরা দেশটা ভালো চাই, আমাদেরকে এখন এক্সট্রা ভিজিল্যান্ট হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের সাইবার ক্রাইমের সাথে যে সমস্ত আমাদের কর্মকর্তা কর্মচারী বা যে সমস্ত সংস্থা যুক্ত আছেন, তাদেরকে আরো সচেষ্ট হতে হবে এদেরকে করার ব্যাপারে, আপনার আইডেন্টিফাই করার ব্যাপারে। কারণ পোস্টটা হয়তো বাইরে থেকে হচ্ছে, কিন্তু লাইক কমেন্টস এগুলো কিন্তু আমাদের দেশ থেকেই বেশিরভাগ হচ্ছে। তো এটা কিছু স্টাডি করলেই দেখা যাবে যে এই লাইকস কমেন্টস গুলো কারা বেশি করতেছে। তাদেরকেও যদি জিজ্ঞাসাবাদ করা যায় বা তাদেরকেও যদি করা হয়, তার উপর অন্যায় অত্যাচার না করে তাদের কাছে তো জানা সম্ভব যে এটা কোন দেশ থেকে কে পোস্ট করতেছে, সেভাবে ব্যবস্থা নিতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো যে এর দায়িত্ব তো রাষ্ট্রের। যে কোনো প্রবলেম হলে জনগণ যখন কোনো কিছুতে বিভ্রান্ত হয় বা বিপদে পড়ে, এটা তো বিপদে পড়তে পারে, নানা ধরনের গুজবের প্রেক্ষিতে মানুষ ইমোশনালি হার্ট অ্যাটাক করতে পারে, অথবা এটা আবার কাউন্টার অ্যাটাক হতে পারে, তাতে করে অনেক প্রাণের ক্ষয়ক্ষতি হতে পারে। এইরকম যাতে না হয় সেই জন্য দেখার সার্বিক দায়িত্ব হলো রাষ্ট্রের। কাজে রাষ্ট্রের এখন একটা মেকানিজম ঠিক করতে হবে। যেরকম একটা বড় ইভেন্ট আমাদের দেশে এখন আছে, কাজে এইটাকে নিয়ে যে সমস্ত মানে কুপরামর্শ বা যে সমস্ত ষড়যন্ত্র চলছে, সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করে সুন্দরভাবে এই ইভেন্টটা শেষ করা যায়, এটা দায়িত্ব রাষ্ট্রের। তো এই 3টা কাজ যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আপাতত আমরা ইলেকশনের আগ পর্যন্ত একটা মোটামুটি ভাবে একটা সহনীয় পর্যায় থেকে কাজটা করা যাবে। আর এরপরে তো যদি সুন্দরভাবে ইলেকশনটা হয়ে যায় ইনশাআল্লাহ, এবং তাতে পরবর্তী সময় নিয়ে নিশ্চয়ই কথা বলার আরো সুযোগ রয়েছে। সরকার আসলে তখন হয়তো তারা আইন কানুন করে এগুলো হয়তো করবে। জি, আমরা আইনের প্রয়োগ নিয়ে আরো একটু কথা বলবো। কি করা যেতে পারে এই স্বল্প সময়ের মধ্যে? আপনি সেই ধরনের কয়েকটি পয়েন্ট তুলে ধরছিলেন। রাষ্ট্রের কি করণীয় আছে তা নিয়ে বলছিলেন। তা তো আছেই, সেটা নিয়ে নানান ধরনের পরামর্শের জায়গাও নিশ্চয়ই রয়েছে অনেকেরই, অনেক বিশেষজ্ঞ মহল থেকেও পরামর্শ আসছে। একটু যদি আপনার কাছ থেকে জানি, আপনি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন একজন, সেক্ষেত্রে একটু যদি বলেন যে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, গুজবে মানুষ যে পরিমাণ কান দিচ্ছে কিংবা বিভ্রান্ত হচ্ছে, তাতে নির্বাচন ঘিরে ঝুঁকির পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা কতটা মনে করেন? পূর্ব অভিজ্ঞতা থেকে কি মনে হয়? হ্যাঁ, হতে পারে। এই কারণে বলছি যে আপনার এমন একটা সময় 1 ঘন্টা আগে আমার একটা নিউজ আসবে, বিশেষ করে যত নির্বাচন যত কাছে মানে এগিয়ে আসবে, তত বেশি এই ঝুঁকিগুলো বাড়তে থাকবে। এমন পোস্ট আসবে, এমন ফটো কার্ড ইউজ করে করবে এবং এত বেশি পরিমাণে করবে, তখন আপনারাও দিশাহারা হয়ে যাবেন, আপনারা তো ফ্যাক্ট চেক করার সুযোগ পাবেন না। এখন ধরেন নির্বাচনের দিন সকাল থেকে যদি শুরু হয়, আপনারা তো সাধারণত এই মানুষকে সচেতন করেন রাতের প্রোগ্রামে, সারাদিন এরকম হচ্ছে, যেগুলো হয় সেগুলো তার তাৎক্ষণিকভাবে করার সুযোগও নেই বা দেখার সুযোগও নেই। ডেফিনেটলি এতে করে বিশেষ করে গ্রাম বাংলায় যে মানুষগুলো, আমি তো গ্রামের মানুষ, আমি দেখে এসেছি আসলে ওইখানে শতকরা 5 জন সচেতন ছাত্র যারা, তারা হয়তো ফ্যাক্ট চেক করার জন্য তারা একটা চেক করতে পারবে, কিন্তু এছাড়া সবাই ওইটার উপরই প্রাথমিকভাবে বিশ্বাস করে ফেলে। তারেক রহমান সাহেব গুলিবিদ্ধ হয়েছেন, এটা যেমন একেবারেই এর খবর, এটা কেউ বিশ্বাস করে নাই, বিকজ এরকম একটা খবর হলে ওই যে কোনো ফটো কার্ডের আগে আপনার বিভিন্ন লাইভ নিউজ হতো, এটা হতো সেটা হতো। কিন্তু অন্যান্য জিনিসগুলো, যে আপনি চরমনায়ের পীর সাহেব
তারপর জামাত ইসলামের নিয়ে যে সমস্ত কথাগুলো উঠেছে, এগুলো তো মানুষ অনেকে বিশ্বাস করে ফেলতেও পারতো। সেক্ষেত্রে বিভ্রান্তি ছড়াবে, এবং বিভ্রান্তি ছড়ালে তো ইমোশনাল মানুষের মধ্যে তো দাঙ্গা ফ্যাসাদ মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যেতে পারে। তাতে পরিবেশ বিঘ্নিত হবে, নির্বাচনের ঝুঁকির সৃষ্টি হবে, এবং প্রাণহানি হানাহানিরও হতে পারে। এটা হওয়া খুবই স্বাভাবিক। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি এরকম পরিস্থিতির কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে রাখার মতো সক্ষমতা আছে কি? সক্ষমতা তো আমার মনে হয় থাকার কথা, বিকজ এই সাইবার ক্রাইমটা তো প্রায় শুরু হয়েছে আমাদের প্রায় 15 বছর হয়ে গেল। যে ক্রাইমটা গত 15 বছর যাবত হচ্ছে, সেটাকে কমব্যাট করার মতো বা অ্যাড্রেস করার মতো নিশ্চয়ই বিধিবিধান তো রাষ্ট্রের আছেই। এখন আমি এটা অনুমান করি বা এটা আমি ধরে নেই, কারণ আমি তো নিজেও প্রায় ধরেন 17 বছর চাকরিতে নাই, 2009 সাল থেকে তো আমি ফোর্স রিটায়ারমেন্টে আছি, যার ফলে এখন ভিতরে কি খবর আমি জানি না। বাট তারপরেও আমরা তো দেখেছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে যে এই সাইবার ক্রাইম বা এই আইসিটি অ্যাক্ট দিয়ে তো কত নিরীহ সাংবাদিকদের, নিরীহ তমুকদেরকে তো আইডেন্টিফাই করে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো তখন যদি নেওয়া হয়ে থাকে তাহলে এখন নিচ্ছে না। আমরা তো দেখছি না যে এই সমস্ত ফেক নিউজ ছড়ানোর জন্য কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বা কাউকে আইডেন্টিফাই করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, বা তাকে আইনের সোপর্দ করা হয়েছে। আমাদের তো দেখি না এরকম। তো তখন পারলে এখন পারছে না কেন? এটাও আমাদের একজন স্টেক হোল্ডার হিসাবে আমার একটা প্রশ্ন। ডেফিনেটলি ব্যবস্থা তো নিশ্চয়ই আছে, হয়তো যতটুকু 100% রিলিফ দেওয়ার মতো ব্যবস্থা হয়তো নাই, কিন্তু অ্যাটলিস্ট 60-70% রিলিফ দেওয়ার মতো তো ব্যবস্থা অবশ্যই আছে, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা প্রয়োগ করতে হবে এবং সেটা সিরিয়াসলি করতে হবে, এবং না হলে ইলেকশনের পরিবেশ নষ্ট হতে পারে, খুবই সম্ভাবনা আছে। জি। এবং যেহেতু মোটামুটি এটা ধারণাই করা যায় যে এরকম বড় ইভেন্টকে কেন্দ্র করে গুজব ছড়ানোর একটা ভয় আছে, সেক্ষেত্রে আগে থেকেই একটা প্রস্তুতি নিয়ে রাখার তো কথা নিশ্চয়ই রাষ্ট্রের। জি, আমরাও সেরকম প্রত্যাশাই রাখি। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য এবং আপনার মতামত জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।